দর্শক সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মুইন তাজদে। দর্শক, এই সপ্তাহে চ্যানেল আয়ের কোন কন্টেন্টগুলো ছিল আলোচনার শীর্ষে এবং কি কি বিষয় ছিল সবচেয়ে বেশি আলোচিত, সেই সব কিছুই থাকছে আজকের পর্বে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। লেখক পাঠকদের পদচারণা ছাড়াই শুরু ফেব্রুয়ারি, ফাঁকা পুরো বাংলা একাডেমি। অ্যাবস্টেইন কাণ্ডে সদস্যপত্র ছাড়লেন লেবার পার্টির লর্ড ম্যান্ডেলসন। ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা ঘিরে ফের আলোচনায় তরুণ তরুণীদের মানসিক স্বাস্থ্য। আইসিসির মুখোমুখি পাকিস্তান, বড় শাস্তি হতে পারে। ইতিহাস গড়লেন কেন্দ্রিক লামার ৬৮তম গ্রামীণটিতে কারা করলেন বাজিমাত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লেখক পাঠকদের পদচারণা ছাড়াই শুরু ফেব্রুয়ারি, ফাঁকা বাংলা একাডেমি। পহেলা ফেব্রুয়ারি মানেই বইমেলার জমজমাট আয়োজন, কিন্তু এবার নেই আয়োজন। বিস্তারিত দেখুন আমারই করা একটি প্রতিবেদনে। পহেলা ফেব্রুয়ারি মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হৈ হৈ রই রই। পহেলা ফেব্রুয়ারি মানেই বইমেলার জমজমাট আয়োজন, তবে এবার নেই সেই আয়োজন। ফাঁকা পুরো বাংলা একাডেমি ও সোহরাদ্দি উদ্যানে। যদিও ২১-এর বইমেলার আয়োজনের জন্য কাজ চলছে, তবে দেরি হওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। দেরিতে সরকার থেকে যেটা বলেছে যে নির্বাচনের জন্য তারা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না। বাংলা একাডেমির তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি, আমরা মনে করি সরকারের এই অজুহাত এটা কিছুতেই গ্রহণযোগ্য না। কারণ অতীতেও নির্বাচনের মাসেই ২১-এর বইমেলা হয়েছে এবং আমরা মনে করি যে এখানে এই বইমেলার জন্য যে পরিমাণ নিরাপত্তা বাহিনী নিযুক্ত করার দরকার, সেই পরিমাণ বাহিনী দেওয়ার পরে নির্বাচনের নিরাপত্তার জন্য বিঘ্ন ঘটবে, সেটা কিছুতেই আমরা মনে করি না। আমরা মনে করি যে সরকারের একটি অংশ বা গোটা সরকারই এই বইমেলাটা না হলেই যেন তাদের জন্য ভালো হয়। আবার কেউ কেউ বলছেন পেছানোর কারণে প্রকাশনীগুলোর ক্ষতি হতে পারে। প্রকাশনীগুলোর তো অবশ্যই ক্ষতি হচ্ছে, কারণ বাংলাদেশের তো আসলে বইয়ের যে চর্চাটা শুরু হয়েছে, মননশীল বলেন বা সৃজনশীল, যেটাই হোক না কেন, সবগুলো বই হচ্ছে এই ফেব্রুয়ারি কেন্দ্রিক সময়ের জন্যই তৈরি হয়। সেই তুলনায় আমি এখন পর্যন্ত যতটুকু বুঝতেছি যে অনেক নতুন বইয়ের কোনো খবর পাচ্ছি না তেমন একটা, প্রতি বছর যেভাবে পাওয়া যায়। প্রকাশনীগুলো তো অবশ্যই একটা ক্ষতির মুখে পড়বে সামনে। আর এই বিষয়ে আসলে তেমন কোনো উদ্যোগও কোথাও থেকে দেখতেছি না যে এটা কিভাবে করা যায়। বই পাঠের চর্চা এমনিতেই কমে আসতেছে, সেটা বাড়ানোর জন্য আসলে সেভাবে কোনো উদ্যোগ হচ্ছে না কোথাও নেওয়া। ক্ষতি তো শুধু প্রকাশনীগুলো না, ক্ষতি হচ্ছে আসলে আমাদের মানুষেরই, আমাদের সমাজের ক্ষতি হচ্ছে। মরণশীল জায়গার বিকাশটা কমে যাচ্ছে, এটাই। তবে আজ পহেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমির নজরুল মঞ্চ চত্বরে প্রতীকী ২১শে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ২১শে বইমেলা সংগ্রহ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রায় অর্ধশত ছোট বড় প্রকাশনা প্রতিষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। আর এই প্রতীকী ২১শে বইমেলা নিয়ে সৃজনশীল বই প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দিলওয়ার হাসান বলেন, বইমেলা এখন আর বারোয়ারি বাজারের কোনো মেলার মতো না। এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। এটা প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়, কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, সেই সরকার বিশেষ কারণে আমাদের সংস্কৃতির উপর এক এক করে যে আঘাত তৈরি হচ্ছে, এটারই ধারাবাহিকতায় এই অমরের ২১শে বইমেলা অনুষ্ঠান করা নিয়ে একটা তাল বাহানা শুরু করছে। ১ তারিখ না করে সেটা সে ২০ তারিখ থেকে শুরু করছে, অথচ ১৮ তারিখ রমজান শুরু হবে। এই অবস্থায় আমরা বলছি যে মেলা ১ তারিখ শুরু না করায় আমরা প্রতীকী একটা বইমেলা করলাম, যেন আর কোনোদিন এই অবস্থাটা তৈরি না হয়। ১ তারিখ থেকেই যেন বইমেলা শুরু হয়। এই কারণে অর্থনৈতিক ভাবে কিছুটা ক্ষতি হতে পারে সঠিক, কিন্তু ২১-এর বইমেলা এখন আর অর্থনীতির বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ না। এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, আমাদের সংস্কৃতির অংশ। সংস্কৃতি যেখানে ক্ষতিগ্রস্ত হবে, সেই ক্ষতিটা টাকা পয়সাতে পোষানো যাবে না বলে প্রকাশনা শিল্পের সাথে যারা জড়িত তাদের কেউ কেউ মনে করতে পারেন ব্যবসায়িক ক্ষতি হতে পারে, কিন্তু এটা ব্যবসায়িক ক্ষতির চেয়েও আরো বড় ক্ষতি হচ্ছে যেটা ১ তারিখ থেকে শুরু না করা। নির্ধারণ বাংলা একাডেমি একটা কথা বলতেছে, সেটা হলো
9টা থেকে 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত। ইফতারের পরেও সেটা থাকবে। কিন্তু প্রকাশকরা তারপরেও বলতেছেন, যারা মেলায় যাচ্ছেন তারা বলতেছেন যে ইফতারের আগেই যদি শেষ করে দেওয়া হয় তাইলে বরঞ্চ সেটা ভালো। কিন্তু এটা এখনো পরিষ্কার না, এই সময়টা যে কয়টা থেকে কয়টা, এটা এখনো ঠিক করা হয়নি। মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলা একাডেমির জানায়, নির্বাচনের সময় নিরাপত্তা ও প্রশাসনিক জটিলতার কারণে মেলার তারিখ পরিবর্তন করা হয়েছে এবং নতুন সময়সূচি অনুযায়ী মেলা 20 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত চলবে। আমরা তো প্রতি বছর 1 তারিখ থেকে শুরু করি, এটা 4 দশক ধরে নিয়মিতভাবে মেলাটা 1 তারিখ হয়ে আসছে। সেক্ষেত্রে সবারই একটা প্রস্তুতি থাকে যে আমরা 1 তারিখে মেলা যাব, মেলা থেকে মানুষের মাইন্ডসেট থাকে, তো ওইভাবে একটা প্রিপারেশন থাকে। আর তাছাড়া রোজা যেহেতু 18 তারিখ থেকে শুরু হচ্ছে, রোজার মধ্যে আসলে মানুষ একই সাথে ঈদের কেনাকাটা এবং বই তো অপশনাল। ঈদে যেহেতু একটা বাজেট থাকে, সেক্ষেত্রে মনে হয় আমাদের কেনাকাটাটা বা আমাদের বেচা বিক্রিটা কমে যাবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে পারি। মুইন তাজদিদ, চ্যানেল আই, ঢাকা। অ্যাবস্টাইন কাণ্ডে সদস্যপত্র ছাড়লেন লেবার পার্টির লর্ড ম্যান্ডেলসন। দেশটির সাবেক মন্ত্রী বলেছেন, আলোচিত ও সমালোচিত যৌন নিপীড়কের সঙ্গে অতীতের সম্পর্ক নিয়ে আর কোনো বিব্রতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। বিস্তারিত জানাচ্ছেন মুশরাত শৈলী। অ্যাবস্টাইন কাণ্ডে এবার যুক্তরাজ্যে লেবার পার্টির সদস্য পদ ছেড়েছেন লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসন। দেশটির সাবেক এই মন্ত্রী বলেছেন, আলোচিত ও সমালোচিত যৌন নিপীড়ক প্রয়াত জেফ্রি অ্যাবস্টাইনের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে যাতে আর কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্যই দল ছাড়ার সিদ্ধান্ত তার। অ্যাবস্টাইন কাণ্ডে পদ ছাড়ার ঘটনা লর্ড ম্যান্ডেলসনের জন্য এবারই প্রথম নয়। গত বছর একই কারণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাবস্টাইন সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এসব নথি থেকে বেশ কয়েক লাখ পৃষ্ঠা উন্মোচন করার পর বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। নতুন এসব নথিতে 72 বছর বয়সী লর্ড ম্যান্ডেলসনের নাম এসেছে। অ্যাবস্টাইনের নথিতে বলা হয়, 2003 ও 2004 সালে লর্ড ম্যান্ডেলসনকে 3টি পৃথক লেনদেনে $25,000 করে সব মিলিয়ে $75,000 আরও লেখেন, 20 বছর আগে জেফ্রি অ্যাবস্টাইন আমাকে অর্থ দিয়েছিলেন এমন অভিযোগ আমি মিথ্যা বলেই মনে করি। এর কোনো নথি কিংবা স্মৃতি এখন আমার কাছে নেই। এসব আমাকে যাচাই করতে হবে। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের প্রশাসনের মন্ত্রী ছিলেন লর্ড ম্যান্ডেলসন। এছাড়া তিনি 1992 থেকে 2004 সাল পর্যন্ত যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য ছিলেন। মুশরাত শৈলী, চ্যানেল আই। ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা ঘিরে ফের আলোচনায় তরুণ তরুণীদের মানসিক স্বাস্থ্য। বুক ধড়ফড় করা, অকারণে কান্না এসব অসুস্থতার লক্ষণ। বিস্তারিত থাকছে তানবিল লিমনের রিপোর্টে। হাত পা ভেঙে গেলে হয়তো মৃত্যু হতে পারে না, কিন্তু মানসিক স্বাস্থ্যের যখন অবনতি হয় তখন কিন্তু আত্মহত্যার পথে ধাবিত হওয়া অনেক স্বাভাবিক একটা ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অপমৃত্যু সম্পর্কে পুলিশ বলছে, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ সম্পর্কে জানানো সম্ভব হবে। পরিবারের তথ্য মতে, কলেজে উঠে শারীরিক ও মানসিক কারণে প্রায় 5 বছর পড়ালেখা থেকে দূরে থাকতে হয়েছিল অনন্যকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে ফেরে অনন্য। তবে একটি লাইন ঘিরে আলোচনায় সামনে উঠে এসেছে দেশের এক নীরব সংকট, মানসিক স্বাস্থ্যের কথা।
ছেলেদের মধ্যেই এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয়, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে কেউ যদি একটা কথা শেয়ার করে যেটা হয়তো মানে সে এটা নিয়ে পেইন ফিল করছে অনেক সময় আগে থেকে, এটা সে একজনের সাথে শেয়ার করলো, পরবর্তীতে দেখা যায় যে সে আরেকজনের সাথে শেয়ার করে দিচ্ছে। সো একটা গ্রুপের মধ্যে দেখা যায় যে ওইটা নিয়ে আস্তে আস্তে কথা হয়, হাসাহাসি হয়, তো পরবর্তীতে কেউ আর সাহসও করে না যে এই বিষয়গুলো নিয়ে কেউ খুলে বলবে। প্রাইভেসি আর থাকে না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন লাখো শিক্ষার্থীকে পেছনে ফেলে ভর্তি পরীক্ষায় জয়ী হওয়া এই মেধাবী তরুণ শেষ পর্যন্ত নিজের মনের কাছেই হেরে গেলেন। অথচ এমন হারিয়ে যাওয়া মনের গল্প আমাদের চারপাশেই অসংখ্য। ফ্যামিলির সাপোর্টটাই অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কাজে লাগে। বিশেষ করে মেয়েরা এই সাপোর্টটা পায় অনেক সময় মায়েদের কাছ থেকে বা বড় বোনদের কাছ থেকে। ছেলেরা এই ক্ষেত্রে অনেক বেশি আরো বেশি লোনলি ফিল করে। মন তো পাথর নয়, ঘুম না আসা, বুক ধরফর করা, অকারণে কান্না, এসব অসুস্থতার লক্ষণ। কিন্তু শরীর খারাপ হলে চিকিৎসা নেই, মন খারাপ হলে আমরা চুপ থাকি, আশপাশ থেকে শুনি মন শক্ত করো, বেশি ভাবছো কেন, কিন্তু ভেতরের ভারী বোঝাটা কেউ দেখছে না। জ্বরকে অনেকে আমরা রোগ বলে থাকি, তো জ্বর হলে আমরা ডাক্তার দেখাই, কিন্তু এই যে লম্বা সময় ধরে স্ট্রেস নেওয়ার ফলে আমাদের যে মানসিক স্বাস্থ্য জর্জরিত হয়ে যাচ্ছে, এটি যে আমাদের পুরো ব্রেইনের কেমিস্ট্রিকেই বদলে দিচ্ছে, পুরো ব্রেইনের ফিজিওলজিক্যাল কন্ডিশনকে এটা বদলে দিচ্ছে, আমরা কিন্তু সেই ব্যাপারে আসলে কেউ খেয়াল রাখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জরিপ বলছে বাংলাদেশে প্রায় 18 থেকে 20% মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যার সংখ্যায় প্রায় 3 কোটিরও বেশি। অথচ চিকিৎসা নিচ্ছেন 10%-রও কম। এদের মধ্যে শিক্ষার্থীদের বড় অংশ নিয়মিত মানসিক চাপে থাকে, কর্মজীবীদের মধ্যেও কাজের চাপ তীব্র, আর নারীদের মধ্যে উদ্বেগ ও বিষণ্ণতার হার আরও বেশি। পুরুষ মানুষের এই রোগটা নির্দিষ্ট পরিমাণ বলা যায় না, তখন নানা রকম চাপে পুরুষ মানুষ প্রতিবন্ধী হয়ে যায়। সবাই ভাবে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সাথে সাথে হয়তো চাকরি হয়, কিন্তু আমাদের দেশে আপনি জানেন বিগত কিছুদিন আগে এবং বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল কেউ বলছে 30 লাখ, কেউ বলছে 50 লাখ, তার মানে হিউজ একটা মিলিয়ন একটা মানে বেকার যুবক, শিক্ষিত উচ্চশিক্ষিত যুবক এখানে আমাদের দেশে অলরেডি আছে, এবং তাদের প্রত্যেকের যে হতাশা চাকরির ক্ষেত্রে, এটা আসলে আমাদেরকে আত্মহত্যা এবং খুব খারাপ চিন্তা, দুশ্চিন্তা, মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে। এদের ফ্যামিলিতে দেখা যায় যে বাবা মার মধ্যে একটা প্রবলেম হয় বা বাবা মার মধ্যে সেপারেশন বা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, সেসব ফ্যামিলিতে এগুলো কম থাকে, বাট সেপারেশন ফ্যামিলি বা নিউক্লিয়ার ফ্যামিলিগুলোতে এইসব সমস্যা বেশি হয়। বা মা বাবা দুজনে যদি ওয়ার্কিং ওমেন হয়, মা ওয়ার্কিং ওমেন হয়, সেক্ষেত্রে প্রবলেমগুলো হয়। অন্যদিকে দেশে প্রতি 10 লাখ মানুষের জন্য মনোরোগ বিশেষজ্ঞ আছেন একজনেরও কম। স্বাস্থ্য বাজেটেও মানসিক স্বাস্থ্যের বরাদ্দ 1% নিচে। বাংলাদেশে আসলে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে আমাদের সচেতনতা কম। আমাদের দেশে প্রতি 100 জনে প্রায় 17 জনের মতো মানসিক রোগে ভোগেন। হ্যাঁ, এত হিউজ একটা নাম্বার মানসিক রোগে ভোগার পরও মানুষের মধ্যে সেই সচেতনতাটা নেই যে মানসিক রোগের লক্ষণগুলো কি কি, কোন পর্যায়ে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত, চিকিৎসা গ্রহণ করা উচিত, চিকিৎসার যে আসলে বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বা দীর্ঘমেয়াদী চিকিৎসা বা স্বল্পমেয়াদী চিকিৎসা প্রত্যেকটাতেই যে আসলে রোগী বেনিফিটেড হতে পারে, এই সম্বন্ধে সচেতনতার অভাবে আসলে যারা সত্যিকার অর্থে সাফার করে তাদের অনেক বড় একটা অংশ চিকিৎসার আওতায় আসে না। তবে বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে বড় সংকট চিকিৎসা ঘাটতি নয়, বরং সামাজিক কলঙ্ক। মানসিক সমস্যাকে এখনো দুর্বলতা বা পাগলামি হিসেবে মনে করা হয়। যখন একদম গ্রামে চলে যাবেন, রুরাল এরিয়াতে, সেখানে কিন্তু এইসব রোগ সম্বন্ধে সচেতনতা নেই। তো সেখানে যেটা হয়, তারা আসলেই ডিপ্রেশনের রোগী এসে কখনো প্রথমেই বলে না যে আমার মন খারাপ, সে বিভিন্ন শারীরিক লক্ষণের কথা বলে, যেটা হয়তো আমরা কোনো রোগ নির্ণয় করতে পারছি না, এখন পরীক্ষা নিরীক্ষা কিছু ধরা পড়ছে না, কিন্তু রোগী বলছে তার খুব দুর্বলতা, তার অস্থিরতা, তার অশান্তি। তো শারীরিক লক্ষণগুলোই আসলে যাদের শিক্ষা দীক্ষার হারটা কম যাদের মধ্যে, সেই ক্লাসে আসলে শারীরিক লক্ষণগুলোকেই তারা ফোকাস করে, যদিও তার মূল রোগটা মানসিক। আর একটু শিক্ষিত সমাজে সেখানে অনেক সময়ই আসলে মানসিক রোগ নিয়ে সরাসরি আসেন, নিজে উদ্যোগী হয়ে আসেন, অথবা তার মধ্যে লক্ষণ দেখে অনেক ক্ষেত্রে এখন মানুষের যেহেতু কিছু কিছু সচেতনতা বাড়ছে, তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরাও তাদেরকে রেফার করেন। সমাধানের পথ হিসেবে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন স্কুল থেকে মানসিক স্বাস্থ্য শিক্ষা, উপজেলা পর্যায়ে কাউন্সেলিং সেবা, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নীতি এবং দায়িত্বশীল মিডিয়া আলোচনা ভীষণ জরুরি। সরকারি পর্যায়ে আসলে এটা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের কাজ করতে হবে। আমাদের ডাক্তারদের মধ্যে থেকে সব ডাক্তারদের যেমন সচেতনতা জরুরি, প্রয়োজনীয় কি সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করা। সরকারি পর্যায়ে এটা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, হ্যাঁ,
তারা মানসিক স্বাস্থ্যের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য যা করণীয় প্রত্যেকটা রিলেটেড মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট থেকে সেটা সেই কাজগুলো কন্টিনিউ করা, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য, এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটালে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টকে আরো স্ট্রেংথেনিং করা, এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর এছাড়াও আপনি যদি বলেন যে স্কুলগুলোতে সচেতনতা বৃদ্ধি জরুরি, স্কুল কলেজের শিক্ষকদের মধ্যে, আমাদের হুজুরদের মধ্যে, বা যে কোনো রিলিজিয়াস যে কমিউনিটি আছে সেই কমিউনিটির মধ্যে সেখানে হচ্ছে তাদের সচেতনতা বৃদ্ধিটা জরুরি। মনও শরীরের মতো অসুস্থ হয়, সময় মতো যত্ন না পেলে ক্ষত আরও গভীর হয়। মানসিক স্বাস্থ্য ব্যক্তিগত নয়, সামাজিক এক বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার করলে নীরবতা আরও প্রাণ নেবে। তাই এখনই দরকার সচেতনতা, সহমর্মিতা ও কাঠামোবদ্ধ উদ্যোগ। তানবীর লিমন, চ্যানেল আই। নাটকীয়তায় শেষ হচ্ছে না 2026-এর টি-20 বিশ্বকাপ ঘিরে। অবশেষে খেলতে যাচ্ছেন পাকিস্তান, তবে বর্জন করেছে ভারতের সঙ্গে ম্যাচটি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নাটকীয়তা শেষ হচ্ছে না 2026 টি-20 বিশ্বকাপ ঘিরে। অবশেষে খেলতে যাচ্ছে পাকিস্তান, তবে বর্জন করেছে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি। ম্যাচ বর্জনের ফলে আইসিসির ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 200 কোটি রুপির মতো। বিশ্লেষকদের মতে এমন ম্যাচ এত সহজে ছাড়ছে না আইসিসি। ম্যাচ বর্জনের ফলে পাকিস্তানকে দাঁড়াতে হতে পারে বড় শাস্তির মুখে। ক্রিকেটের অভিভাবক সংস্থা এখনো আনুষ্ঠানিক কিছু না জানালেও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে কেমন হতে পারে শাস্তির ধরন। প্রচলিত হিসাব অনুযায়ী ভারতের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের গড় আর্থিক মূল্য প্রায় 10 থেকে 11 মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় রুপিতে 100 কোটির কাছাকাছি। অন্যদিকে ভারত পাকিস্তানের ম্যাচের আর্থিক মূল্য দ্বিগুণ বা দ্বিগুণেরও বেশি। এমনকি দুই দেশের লড়াইয়ের টিভি সম্প্রচারের 10 সেকেন্ডের বিজ্ঞাপন স্লটের মূল্য দাঁড়ায় প্রায় 40 লক্ষ ভারতীয় রুপি। তাই ম্যাচ বর্জনে 200 কোটি রুপির বেশি ক্ষতি হতে পারে আইসিসির, বলছে বিশ্লেষকরা, যা বাংলাদেশি মুদ্রায় 269 কোটি টাকার কাছাকাছি। ভারতের কিছু গণমাধ্যম বলছে আর্থিক বিশ্লেষণের পরেই পাকিস্তানকে শাস্তির সম্মুখীন করতে পারে আইসিসি। কিছু সম্ভাব্য অবস্থার কথাও এসেছে প্রতিবেদনে। সবার আগে যেটা হতে পারে, ম্যাচ বর্জনের ফলে আইসিসির আর্থিক ক্ষতি কমিয়ে আনার জন্য পিসিবিকে জরিমানা করবে, কিংবা আইসিসির বরাদ্দ রাজস্ব থেকে পাকিস্তানের ভাগ কমিয়ে দিবে। এছাড়াও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। র্যাঙ্কিং এর ব্যবস্থাও নেওয়া হতে পারে তাদের বিরুদ্ধে। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করতে পারে শীর্ষ দেশগুলো। এছাড়াও বিদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল এ খেলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে। ক্ষতিপূরণ আদায়ের জন্য আদালতে টেনে নেওয়া হতে পারে পাকিস্তানকে, এবং ক্ষতিপূরণ চাওয়া হতে পারে তাদের থেকে। জুনাদ সহল, চ্যানেল আই। ইতিহাস গড়লেন কেন্দ্রিক লামার। 68তম গ্রামিতে কারা করলেন বাজিমাত। এবারের আসরে বেশি আলোচনায় ছিলেন মার্কিন র্যাপ তারকা কেন্দ্রিক লামার। বিস্তারিত দেখুন রোকসানা তারিনের রিপোর্টে। আজ বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের crypto.com অ্যারিনায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় আয়োজন 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবারের আসরে বেশি আলোচনায় ছিলেন মার্কিন র্যাপ তারকা কেন্ড্রিক লামার। সর্বোচ্চ 9টি মনোনয়ন পাওয়া এই শিল্পী শেষ পর্যন্ত জিতেছেন 5টি গ্র্যামি পুরস্কার। এর মধ্যে দিয়ে তিনি র্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের নতুন ইতিহাস গড়েছেন। জেজিকে ছাড়িয়ে মোট গ্র্যামি জয়ের সংখ্যা এখন কেন্ড্রিক লামারের 27। এবছর রেকর্ডিং একাডেমি মোট 95টি বিভাগে পুরস্কার প্রদান করেছে। এর মধ্যে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত প্রাক সম্প্রচার পর্বেই ঘোষণা করা হয়েছে 86টি বিভাগের ফলাফল। বাকি 9টি গুরুত্বপূর্ণ বিভাগ রাখা হয় মূল টেলিভিশন সম্প্রচারের জন্য। গুরুত্বপূর্ণ বিভাগে রেকর্ড অব দ্য ইয়ার জিতেছে কেন্ড্রিক লামার ও সিজারের যৌথ গান লুথার। অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন ব্যান্ড বানি তার অ্যালবাম দেভি তিয়ার মাসপাতোসের জন্য। আর সং অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে বিলি আইলিশের গান ওয়াইল্ড ফ্লাওয়ার। বেস্ট নিউ আর্টিস্ট হয়েছেন অলিভিয়া দিন। ব্রিটিশ গায়িকা লোলা ইয়াং বড় চমক দেখিয়েছেন বেস্ট পপ সোলো পারফরমেন্স বিভাগে মেসি গানের জন্য। বেস্ট পপ ডুও অথবা গ্রুপ পারফরমেন্স বিভাগে পুরস্কার জিতেছেন লেডি গাগা ও ব্রুনো মার্সের গাওয়া ডাই উইথ আ স্মাইল।
এছাড়া লেডি গাগা জিতেছেন বেস্ট পপ ভোকাল অ্যালবাম মেহামের জন্য। পুরস্কারের পাশাপাশি গ্র্যামির মঞ্চে ছিল জমকালো পারফরমেন্স। রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, জাস্টিন বিবার, টাইলার দ্য ক্রিয়েটর ও রেজিনা কিং গানে গানে মাতান দর্শকদের। টানা ষষ্ঠবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডসের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় কৌতুক শিল্পী ট্রেভর নোয়া। সব মিলিয়ে রেকর্ড পারফরমেন্স আর তারকাবহুল উপস্থিতিতে স্মরণীয় হয়ে থাকল 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। দর্শক, এই ছিল এই সপ্তাহের বহুল আলোচনার হালনাগাদ বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরাই তুলে আনবো নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, মুইন তাজদিদ। পরবর্তী টপ ভিউজ অব দিস উইক দেখার আমন্ত্রণ রইল।